কাজ পায় না, এই সিম ইয়ে করে দিতে হয়, এ মুডে করে দিতে হয়। তাহলে টেন্স কয় প্রকার হলো? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমান কাল, বর্তমান। আর পাস্ট টেন্সের বাংলা কি? অতীত। আর ফিউচার টেন্সের বাংলা কি? ভবিষ্যৎ। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীত কাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ। তাহলে টেন্স কয় প্রকার? তিন প্রকার। টেন্স কার হয়? ক্রিয়াপদ। ইংরেজিতে বলা হবে ভার্ব। ক্রিয়াপদের কাজটা কখন শেষ করছে, এই সময়টাকে যে নির্ধারণ করে দিচ্ছে সেটা হলো ক্রিয়াপদ বা ভার্ব। অর্থাৎ ক্রিয়ার কাল বা সময়কে আমরা এক কথায় কি বলতে পারি? টেন্স। টেন্স হলো তিন প্রকার। এবার এই টেন্স জানতে গেলে আর প্রত্যেকটা টেন্স কিন্তু আবার চারটে করে রয়েছে, ঠিক আছে? প্রত্যেক এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্স আবার চারটে সময়ের উপর দাঁড়িয়ে আছে। তাহলে প্রতিটি টেন্স দেখো, প্রতিটি টেন্সকে আবার চারটি করে ভাগ আছে, চারটি করে উপবিভাগ রয়েছে। উপবিভাগ আছে। কি চারটে করে উপবিভাগ আছে প্রত্যেকটা? প্রত্যেকটা আবার চারটে করে আছে। সে প্রেজেন্ট টেন্স হতে পারে, বা পাস্ট টেন্স হতে পারে, বা ফিউচার টেন্স হতে পারে। প্রত্যেকটা টেন্স আবার ক ধরনের? চার প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, PERFECT কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা আবার চারটে করে আছে। কি হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার হলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বারবার লিখিনি, একটা লিখে নিয়েছি, প্রত্যেকটা আগে কি হবে? এইগুলো যোগ হয়। ফার্স্ট পদ্ধতি। তাহলে কটা হলো? টোটাল টেন্স 12টা। 4 3 12টা। তিনটে সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটে, তার চারটে করে ভাগ, মানে 4 3 কটা? কটা রে? কটা? টেন্স ক প্রকার? টোটাল 12টা। টেন্স কটা হলো তাহলে? 12টা সময়ের উপর আমরা কাজ করব। আর এই পৃথিবীতে সমস্ত ঘটনাগুলোই 12টার উপরই হবে। তাহলে ইনডিফিনাইট হলো কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট, পুরা ঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান বর্তমান। এই যে বাংলা, এই পত্রে যখন শেখাবো তখন বাংলা করবো, ঠিক আছে? এখন জাস্ট একটু ধারণা থাক। পাস্ট হলে পাস্ট ইনডিফিনাইট, সাধারণ অতীত। পাস্ট কন্টিনিউয়াস, ঘটমান অতীত। পাস্ট পারফেক্ট, পুরা ঘটিত অতীত। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান অতীত। ভবিষ্যতে যেতে তাই ফিউচার ইনডিফিনাইট মানে সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ঘটমান ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট মানে পুরা ঘটিত ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। এই হচ্ছে বিষয়।
বোঝা গেল? আর এই টেন্সের সঙ্গে সঙ্গে টেন্সটা জানতে গেলে আরেকটা জিনিস যেটা জানতে হবে, হালকা করে একটুখানি টাচ করে আমরা বেরিয়ে যাবো, লাগতে পারে, ঠিক আছে? সেটা কি? পার্সন। পার্সন মানে কি? পার্সন মানে ব্যক্তি বা পুরুষ। গ্রামারে কি বলা হয়? পুরুষ। পার্সন পুরুষ। এটা যে লাগবে এই টেন্সে, হালকা করে একটু ছুঁয়ে যেতে হবে, নাহলে সমস্যা আছে। কি হচ্ছে? তাহলে পার্সন মানে ব্যক্তি বা পুরুষ। পুরুষ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? গ্রামারের ক্ষেত্রে পুরুষ 3টে। একটাই বলা হয় ফার্স্ট পারসন, আর একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে থার্ড পারসন। সবাই বুঝতে পারছো তো? PERSON পারসন, ফার্স্ট পারসন, তুই বুঝতে পারছিস? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে পারসন মানে কি? পুরুষ। পুরুষ কয় প্রকার? কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। টেন্সের ক্ষেত্রে পারসন লাগবে, ওই জন্য একটুখানি এগুলো হালকা করে ছুঁয়ে যেতে হবে, কারণ টেন্স শুধু টেন্স করলে হবে না, টেন্সের সঙ্গে আনুষঙ্গিক এগুলো লাগতে পারে। তাহলে ফার্স্ট পারসনে বাংলা কি? ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। উত্তম পুরুষ, ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। আমাদের তাই দিতে হবে, সঙ্গে লিখে নিতে হবে কিন্তু, কালকে আমি ধরবো কিন্তু। বা মধ্যম পুরুষ। আর থার্ড পারসন মানে প্রথম পুরুষ। প্রথম। তাহলে কি কি হলো? ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? আছে না কথা? তার মানে এটাই। অধম মানে কি? অধম ব্যক্তি কাকে বলে? নারাধম। অধম মানে সে কিছু জানে, অজ্ঞ, মূর্খ, হ্যাঁ, শেখারও আগ্রহ নেই, জানারও আগ্রহ নেই, তাকে বলে অধম পুরুষ, নিম্ন ব্যক্তি, নিম্ন শ্রেণী একদম। উত্তম মানে কি? উত্তম বলে কি আমি শ্রেষ্ঠ হতে চাই না। মহাভারত পড়েছিল, সেখানেও সবসময় দেখবে কর্ণ কিন্তু অর্জুনের সঙ্গে সবসময় প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিল। কর্ণ একটাই লক্ষ্য ছিল, কোনো ক্রমে অর্জুনকে হারাবো। এগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, যে আমি শ্রেষ্ঠ হব। কিন্তু কারোর সঙ্গে হিংসা করে, দ্বন্দ্ব করে কখনোই কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। শ্রেষ্ঠত্ব তো কর্ণের মধ্যে দিয়ে হয়। এটা কর্ণের সবচেয়ে বড় দোষ ছিল। সবসময় অর্জুনের সঙ্গে তার একটা প্রতিস্পর্ধা ছিল বা স্পৃহা ছিল, প্রতিস্পৃহা, কি ওর থেকে আমি বড়। হিংসা করে কখনো কোনোদিন জয় করা যায়? তুমি যদি মনে করো ক্লাস সহপাঠীর সঙ্গে হিংসা করে কখনো জিততে পারবে না। তোমাকে কি করতে হবে? নিজের কর্মটাকে আরো উন্নত করতে হবে, আরো ভালো করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে পড়াটাকে আরো বেশি করতে হবে, পরিশ্রমটাকে আরো অত্যধিক বাড়াতে হবে, মনোযোগটা আনতে পড়ার মধ্যে। তাহলে পরে দেখা যাবে যে সেকেন্ড হয়েছে তার থেকেও তুমি টপকে যাবে। কিন্তু হিংসা করলে তুমি তাকে টপকাতে পারবে না। পারবে? কখনোই পারবে না। আরো লোকে তোমাকে খারাপ বলবে, হীনমন্যতায় ভুগবে। ওই জন্য ওইভাবে কিন্তু হয় না। তাহলে উত্তম মানে কি? যে সব দিক থেকে শ্রেষ্ঠ, সেই হলো উত্তম। এর অর্জুনের মধ্যে ছিল। কদিনই কারোর সঙ্গে শত্রুতা করেনি, করলেও কিন্তু সেটা সম্মানের সঙ্গে করেছে, সংস্কারের মধ্যে দিয়ে করেছে, হিংসার বশবর্তী হয়নি। কিন্তু আজকে আমরা সব হিংসা, ওর থেকে আমি বেশি হবো, ওর থেকে এদিকে যাবো, ওদিকে যাবো, ওর থেকে আমি এগিয়ে যাবো। হিংসা করে কখনোই হয়নি। তুমি তোমার কর্মে চলে যাবে, তোমার পড়া তুমি ঠিকঠাক করে এগিয়ে যাবে, দেখবে তুমি অটোমেটিক্যালি ভালো রেজাল্ট করতে বাধ্য হবে। আর মধ্যম মানে এই দুইয়ের মাঝখানে যেটা। তাহলে উত্তম পুরুষ কাকে বলবো? আমি, আমরা, আমি, আই আর উই। গ্রামারে কি হচ্ছে? আই আর উই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই আর উই। আর সেকেন্ড পারসন কোনগুলো? তুমি, তোমরা, মানে ইউ আর ইউর, সেই সব। আর ফার্স্ট মানে বাকি সব, এই আই উই বাদ দিয়ে আদার্স যেগুলো থাকে, মানে নাম টাম যা বোঝাবে, হরি পদ হ্যান থেকে শুরু করে যা, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যা আছে পৃথিবীতে সবই হচ্ছে থার্ড পারসন, মানে প্রথম পুরুষ। গোপাল, বোঝা যাচ্ছে? ঠিক আছে, চেষ্টা করো যতটা পারা। এগুলো একটু বড়দের, যদি 5 থেকে তো 10 জানা উচিত। 10টা তো 5 থেকে শিখতে হয়। তাহলে উত্তম পুরুষ হলো আমি, আমরা, মধ্যম পুরুষ হলো তুমি, তোমরা,
আর প্রথম পুরুষ হলো এই আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া আর যা কিছু রয়েছে সব পৃথিবীতে, সবই হচ্ছে প্রথম পুরুষ। বোঝা গেল? জাস্ট এটা আমি আবার একটু বলে দিই। তাহলে পার্সন মানে কি হলো? পুরুষ। পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। ক্লিয়ার? ক্লিয়ার তো? আরেকটা জিনিস আমাদের জানতে হবে, টেন্স করতে গেলে অনেক এগুলো টাচ করে, এগুলো টাচ করতে হয়, তাহলে কিন্তু তুমি টেন্স শিখতে পারবে না। টেন্স কয় প্রকার, কাকে বলে, সংজ্ঞা, এগুলো লাগবে। দেখবে পার্সন লাগবে, আর কি লাগবে? নাম্বার, নাম্বার বা বচন, এটাও একটু আমাদের টাচ করে নিতে হবে। নাম্বার বা বচন, নাম্বার বা বচন। নাম্বারটা কি? এই যে আমরা পড়েছিলাম সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন পড়েছিলাম না? তাহলে বচন মানে সংখ্যা, বচন বা সংখ্যা। একটা হলো এক বচন, যেটাকে আমরা বলছি সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হলো এক বচন, এক, আমি একটু তাড়াতাড়ি করছি, এক বচন। আর প্লুরাল মানে হচ্ছে বহু, বহু বচন। এই নাম্বারটা একটু লাগবে, জাস্ট একটু আমরা টাচ করে চলে যাই, কারণ টেন্স করতে গেলে এগুলো লাগে। নাম্বার বা বচন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। এক বচন আর বহু বচন, এক বচন আর বহু বচন। এক বচন মানে কি একটা বোঝাবে, বহু বচন মানে কি একের বেশি বোঝাবে, তাই তো? এক বচন মানে একটা, আর প্লুরাল নাম্বার মানে বহু বচন, একের বেশি। তোমরা করেছো এস যোগ করে ইয়াস যোগ করে এক বচন থেকে বহু বচন করতে হয়, করেছিস তো? গ্রামার বই প্রচুর করেছিস, করিস নি? যদি বলে বুক, বুক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার নাম্বার মানে একটা বই। এবার যখন এটাকে আমি বলছি বুকস, তখন কি সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, মানে বহু বচন, অনেকগুলো বই। এখানে একটা বই, এখানে এস যখন যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে বহু বচন হয়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে বচন বা নাম্বার বা সংখ্যা, একটা সংখ্যা, একের বেশি সংখ্যা। বোঝা গেল? এবার আমরা প্রথমে চলে যাবো ফার্স্ট টেন্স, আজকে করবো, করে শেষ করবো। বুঝতে পেরেছিস? গ্রামার ওই জন্য করতে যাই, গ্রামার করলে একটা সময় লাগে, তাহলে কি শেখা যায়। আচ্ছা, এবার আমরা প্রথম টেন্সটা যাব। প্রথম কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা আমরা শুরু করি। তাহলে এক নম্বর যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথম যে টেন্সটা শিখছি সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা বাংলায় কি বলবো? সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান, কি বলবো? সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমে আমরা জানবো কাকে বলে, সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞা বা কাকে বলে, কাকে বলবো? বর্তমান কালে, আমি বেশি আর উদাহরণে যাচ্ছি না, কারণ সময় খুবই কম, একদম সরাসরি বলে দিচ্ছে। কাকে বলবো? বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে, এবং শুধু এটুকু নয়, যদি কোনো কিছু চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝায়, তাহলে ক্রিয়াপদে বা ভার্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানকালে হবে। তাহলে কি লিখবো? এই কথাটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা। বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে ঘটে বা সাধারণভাবে হয়, এবং চিরন্তন সত্য, এই কথাটা লিখতে হবে কিন্তু, চিরন্তন সত্য বা অভ্যাসগত, মানে যেটা সবসময় বোঝায়, অভ্যাসগত, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি বললাম?
বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেগুলো চিরন্তন ধ্রুব সত্য, কোনোদিন পরিবর্তন হয় না, সেগুলো কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য, তাই না? এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, এগুলো সবসময়ের জন্য এই প্রেজেন্ট টেন্সই হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, আর কখনো কিছু হয় না। এগুলো সংজ্ঞাটা কি বললাম বল, দেখে দেখে বল দেখি। বর্তমানে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। হ্যাঁ, তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে সাধারণভাবে যদি বর্তমান কোনো কাজ বা ঘটনা হয়, সাধারণভাবে হবে, এবং এর বাইরেও যেগুলো চিরন্তন সত্য বা যেগুলো অভ্যাসগত সচরাচর বোঝাবে ধ্রুব সত্য, সেগুলো কিন্তু কখনোই অন্য কোনো টেন্সে পরিবর্তিত হয় না, সবসময় জন্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। ভালো করে শোন। এবার চলে যাবো গঠনগত, গঠনের কথা। এবার হচ্ছে গঠনগত রূপ। সংজ্ঞা গেল, এবার গঠন। গঠনগত রূপটা কি? গঠনগত রূপটা কি আছে, মানে কিভাবে তৈরি হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট রূপ, বর্তমান রূপ, প্রেজেন্ট রূপ, আর আদার্স। এবার এখানে একটা কথা রয়েছে, যদি সাবজেক্টটা কি হয়, ওই যে বললাম পার্সনটা, হ্যাঁ, যদি থার্ড পার্সন, ওই যে পার্সন ওই জন্য শিখিয়েছি, ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে কিন্তু এখানে ইজ বা ইএস হবে। এই যে মূল ভার্বের প্রেজেন্ট রূপ মানে মূল ভার্বের প্রথম, এইটা শিখে রাখ, এইটা কিন্তু সবসময় লিখবো, আমরা অত বিস্তারিত লিখবো না। কি লিখবো? MB1, MB1 মানে কি? মূল ভার্বের প্রথম রূপ, 1 মানে প্রথম রূপ, 2 মানে অতীত রূপ, 3 মানে পাস্ট পার্টিসিপল। এইগুলো সংক্ষেপে শেখার জন্য এটা লিখতে হবে। তাহলে কি হলো, সাবজেক্ট হবে, তারপরে MV1 হবে এবং আদার্স হবে। এখানে একটা মাথায় রাখবে, যদি সাবজেক্টটা কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু এই মূল ভার্বের শেষে কি হবে, এস বা ইএস যোগ হয়। বোঝা গেল কি বললাম? এটা মুছে দিই। তাহলে সাবজেক্ট হলো MV1 হবে এবং বাক্যের বাকি অংশ হবে, আদার্স মানে কি, বাক্যের বাকি অংশ। এইবার বলা আছে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, এখন একটু আগে বললাম না পারসন, থার্ড পারসন মানে কোনটা, ওই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাক্যে বাকি যারা থাকে, হি, সি, দে, দা, হ্যাঁ, নামটা ইত্যাদি ইত্যাদি। যেমন যদি বলা হয় অর্ক, বাংলা লিখে অর্ক স্কুলে যায়, স্কুলে যায়, একটা বাক্য। এটাকে ইংলিশ করলে কি হবে, অর্ক স্কুলে যায়। এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো, করলে কি হবে, অর্ক লিখতে হবে, অর্ক। যাওয়া ইংরেজি কি, গো, তাহলে অর্ক গো টু স্কুল, এটা অর্ক। এই যে অর্ক গো স্কুল, কিন্তু এখানে অর্ক কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো, আমি, আমরা, তুমি, তোমরা কি এখানে না তো, আই, উই আর ইউ কি এটা অর্ক না তো, তাহলে অর্ক কি থার্ড পারসন, থার্ড পারসন এবং একাও মানে সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে মূল ভার কোনটা, গো। এখানে মূল ভার কোনটা,
মূল ভার কোনটা? গো। আর এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট বা একে আমরা পার্সনও বলতে পারি, বা ব্যক্তি বা পুরুষ। তাহলে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার তো, একা তো সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মূল ভার্বের শেষে কি হবে? ইএস যোগ হবে। কি হবে? ইএস। ও থাকলে ইএস হয়। তাহলে কি হবে? অর্ক গোজ টু স্কুল। অর্ক গোজ টু স্কুল। দেওয়া যায়, না দিলে অসুবিধা। তাহলে অর্ক গোজ টু স্কুল। অর্ক গো টু স্কুল কিন্তু ঠিক না, সঠিক কোনটা হবে? অর্ক গোজ টু স্কুল। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইএস যোগ করতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটি হলো, বাক্যটি হলো, এটা কি বাক্য? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? অর্ক এই যে মূল ভার্ব, এটা কি প্রেজেন্ট ফর্ম? তো ভার্বের কোন রূপ? প্রথম রূপ, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। আর এই কাজটা কি হচ্ছে? এই ভার্বটা কি বোঝাচ্ছে? সাধারণভাবে কাজটা হচ্ছে। ক্রিয়াপদ যখন বোঝাবে সাধারণভাবে কোনো কিছু হচ্ছে, তখন কি হবে? সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। বললাম তো, সাধারণ বর্তমান। এই গোটাই বলে দিচ্ছে এটা সাধারণ ভাবে বর্তমানে কোনো কাজ হয়। তাহলে অর্ক গোস টু স্কুল, এই বাক্যটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইতে প্রেজেন্ট, আইতে ইনডিফিনাইট, ইতে টেন্স। হয়ে গেল? আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, এই পর্যন্ত আজকে শেষ, ঠিক আছে? এইভাবে তোমরা 10টা করে বাক্য লিখে আনবে, 10টা করে বাক্য, প্রত্যেকে এরকম 10টা করে বাক্য লিখে আনবে। সেম, প্রথম বাংলায় লিখবে, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে ওইভাবে লিখে আনবে। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি শিখেছিলাম? টেন্স কাকে বলে, তাই তো? টেন্স কার হয়? ক্রিয়াপদের হয়। টেন্স কয় প্রকার? 3 প্রকার বলেছিলাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার হয়েছিল, তাই তো? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা রিভিশন করে নিতে হয়, তাহলে ভুলে যাবে না, মনে থাকবে। তারপর আমরা কি পড়েছিলাম? পার্সন কাকে বলে। পার্সন 3টে ছিল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ আমরা পড়েছিলাম। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তারপরে কি পড়েছিলাম? নাম্বার বা বচন। নাম্বার কয় প্রকার? 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন। তারপর আমরা কি করলাম? একদম সরাসরি টেন্সে চলে এলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত যদি কোনো কিছু বোঝায়, তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এর গঠনটি কি? প্রথম সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব হচ্ছে MV1 হবে, এবং বাক্যের অন্যান্য অংশ যদি থাকে অবজেক্ট, সেগুলো বসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, তখন মাথায় রাখতে হবে, ভুললে চলবে না, যে তার শেষে এস বা ইয়ে যোগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে অর্ক স্কুলে যায়, অর্ক গোস টু স্কুল। এই থার্ড পারসন অর্ক, সেই জন্য গো শেষে ইয়ে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে অর্ক গোস টু স্কুল, অর্ক স্কুলে যায়। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে নেক্সট যখন আমরা ক্লাস করব, তখন কি শিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।